রাতের জঙ্গল, শুনলেই গা শিউরে ওঠে না? চারপাশে শুধু অন্ধকার, হাওয়ার শো শো শব্দ, গাছের পাতার সরসরানি, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা কিছু। আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে আমি আর আমার বন্ধুরা কাটিয়েছিলাম এক অদ্ভুত রাত। আমরা ভেবেছিলাম এটা হবে এক রোমাঞ্চকর অভিযান, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমরা এমন এক ফাঁদে পা দিয়েছি, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। কি ঘটেছিল সেদিন রাতে? জানতে চাইলে সাহস করে শোনো শেষ পর্যন্ত। বন্ধুরা, তোমরা জানো আমি সবসময়ই অদ্ভুত আর ভয়ঙ্কর জায়গায় যাওয়ার নেশায় ভুগি। সেদিন হঠাৎই আমার মাথায় পাগলামি ভর করল, আমি রাত কাটাবো জঙ্গলের ভেতরে। আমার বন্ধু রাহুল আর তন্ময় প্রথমে শুনে হেসে উড়িয়ে দিল, তুই পাগল নাকি, রাতে জঙ্গলে গিয়ে মরবি? আমি হেসে বললাম, ভয় পেলে তুই থাক, আমি একাই যাব। শেষমেশ অনেক টানাটানির পর ওরা রাজি হলো, তবে শর্ত দিল, জঙ্গলের একেবারে ভেতরে, যেখানে কেউ যায় না, সেখানেই আমরা ক্যাম্প করব। সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম, হাতে টর্চ, ব্যাগে কিছু শুকনো খাবার আর পানির বোতল। চাঁদের আলো মেঘে ঢেকেছিল, ফলে চারপাশটা আরও বেশি অন্ধকার লাগছিল। রাস্তা ধীরে ধীরে কাঁচা মাটির পথে ঢুকে গেল, আর গাছগুলো যেন মাথার ওপর ঝুঁকে পড়ছিল। জানো, সেই সময়ে এক অদ্ভুত ব্যাপার টের পেলাম, জঙ্গলটা অস্বাভাবিকভাবে নীরব। কোথাও পোকামাকড়ের ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, কেবল দূরে কোথাও যেন পাতার সরসরানি। রাহুল ফিসফিসিয়ে বলল, এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, জানিস? আমি গায়ে কাটা দিয়ে বললাম, মনে হচ্ছে আমাদের কেউ লক্ষ্য করছে। আমরা একটা খোলা জায়গায় তাঁবু ফেললাম, চারপাশে কুয়াশা জমতে শুরু করেছে। হঠাৎ দূরে ঠক 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 আওয়াজ, মনে হলো কেউ যেন গাছের গুড়ি কাটছে। তন্ময় বলল, এই সময়ে কেউ গাছ কাটে নাকি? আমি বললাম, হতে পারে জঙ্গলের কর্মী, কিন্তু গভীরভাবে শোনার পর বুঝলাম ওটা মানুষ নয়। আওয়াজটা যেন কাছে আসছে, আর প্রতিবার শোনা যাচ্ছে যেন মাটির তলা থেকে উঠছে। আমরা টর্চ নিয়ে সেই দিকেই এগোলাম। গাছের আড়াল পেরিয়ে যা দেখলাম, তাতে আমাদের গলা শুকিয়ে গেল। একটা কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, কোনো চেহারা বোঝা যাচ্ছে না, শুধু লম্বা হাত দুটো মাটির দিকে ঝুলে আছে, আর তার চোখ, হ্যাঁ, চোখ জ্বলজ্বল করছে লাল আলোয়। রাহুল চিৎকার করে বলল, দৌড়! কিন্তু আমার পা যেন জমে গেল মাটিতে। ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো, তার পায়ের শব্দ নেই, কিন্তু চারপাশের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ ছায়াটা অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। আমরা দৌড়ে তাঁবুতে ফিরে এলাম, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। আমি তখনও বুঝতে পারছিলাম না আসলে কি দেখলাম। মধ্যরাত পেরিয়ে গেছে, কুয়াশা আরও ঘন হয়েছে। আমি তখন ঘুমানোর চেষ্টা করছিলাম, এমন সময় কানে এল ফিসফিস আওয়াজ, তোমরা চলে যাও। আমি চোখ মেলে দেখলাম রাহুল আর তন্ময় দুজনেই ঘুমিয়ে। আওয়াজ আবার এল, এবার স্পষ্ট, এখানে থাকা তোমাদের জন্য মৃত্যু। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল জঙ্গলের সব প্রাণী শুনতে পাচ্ছে। আমি টর্চ জ্বালালাম, কেউ নেই, কিন্তু মাটিতে কয়েকটা বড় বড় পায়ের ছাপ দেখা গেল, যা একদম তাঁবুর দিকে এগিয়ে আসছে। রাত তখন প্রায় ৩টা। হঠাৎ তাঁবুটা ঝাঁকুনি খেল, যেন কেউ বাইরে থেকে ধাক্কা মারছে। রাহুল চেঁচিয়ে উঠল, কে ওখানে? উত্তর নেই, কিন্তু কিছু যেন আমাদের চারপাশে ঘুরছে, বারবার তাঁবুর কাপড়ে হাত বুলিয়ে যাচ্ছে। আমি সাহস করে বাইরে বেরোলাম, এবং দেখলাম দূরে সেই লালচোখ ছায়া দাঁড়িয়ে আছে, এবার তার মুখে বিকৃত হাসি। হঠাৎ পুরো জঙ্গল যেন কেঁপে উঠল, গাছের ডাল ভেঙে পড়ল, হাওয়া ঝড়ের মতো বইতে লাগলো, আর কান ফাটানো চিৎকার শোনা গেল। আমরা আর এক মুহূর্তও দাঁড়াইনি, ব্যাগপত্র ফেলে দিয়ে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। ভোরের আলো ফুটতেই আমরা গ্রামের রাস্তায় এসে দাঁড়ালাম, শ্বাসকষ্টে হাঁপাচ্ছি। পেছনে ফিরে দেখলাম জঙ্গলটা আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানি, সেদিন রাতে আমরা যা দেখেছিলাম তা কল্পনা নয়, আর সেই লালচোখ ছায়া আজও হয়তো অপেক্ষা করছে কেউ আবার জঙ্গলে ফিরে আসবে বলে। আমরা গ্রামের রাস্তায় এসে দাঁড়ালেও মনে হচ্ছিল যেন জঙ্গলের ঠান্ডা হাওয়া এখনও আমাদের শরীর ঘিরে রেখেছে। রাহুল বারবার কাঁধের দিকে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল কেউ আমাদের পিছু নিয়েছে। তন্ময় বলল, দোস্ত, আমি কসম খাচ্ছি, ওই ছায়াটা আমাদের পেছনে থেকে আসছিল। আমি শুনেছি তার পায়ের আওয়াজ। আমি শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমিও তখন ভেতরে ভেতরে ভয় কাঁপছিলাম। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলাম, ভেবেছিলাম সব শেষ, কিন্তু ভুল ছিল।
রাত প্রায় 4:30। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ খুললাম। কালো ছায়া, লাল চোখ, ঠিক যেমনটা জঙ্গলে দেখেছিলাম। পরদিন সকালে আমি ঘুম ভেঙে উঠে বুঝলাম আমি বিছানায় নেই। আমি মেঝেতে পড়ে আছি, আর চারপাশে মাটির গায়ে দাগ কাটা রয়েছে, যেন নখ দিয়ে কেউ এঁকেছে কিছু প্রতীক। রাহুল ফোন করে বলল, তুই গতরাতে স্বপ্নে দেখেছিস কিছু? আমি বললাম, হ্যাঁ, ওই ছায়াটা, সে আমাকে ডাকছিল জঙ্গলে ফিরে যেতে। ও তখন চুপ। কিছুক্ষণ পর বলল, আমারও একই স্বপ্ন হয়েছে। তন্ময়ও পড়ে জানালো, সেও একই স্বপ্ন দেখেছে। আমরা তিনজনই যেন কোনো অদ্ভুত শক্তির সাথে বাধা পড়েছি। 3 দিন কেটে গেল, কিন্তু অদ্ভুত ঘটনা থামল না। মাঝরাতে দরজায় টোকা পড়ে, জানালায় নখ বুলিয়ে যাওয়ার শব্দ হয়, আর দেয়ালে লাল কালি দিয়ে লেখা থাকে, ফিরে এসো। আমরা সিদ্ধান্ত নিলাম, এভাবে ভয় পেয়ে লাভ নেই। যেতে হবে জঙ্গলে, দেখতে হবে আসলে কি চাইছে ওই ছায়া। রাতে আমরা আবার প্রস্তুতি নিলাম। তবে এবার হাতে শুধু টর্চ নয়, সাথে নিলাম দেশলাই, কয়েকটা লণ্ঠন আর রাহুলের দাদুর দেওয়া এক পুরনো তাবিজ। জঙ্গলের গভীরে ঢুকে আমরা লক্ষ্য করলাম, আজ রাতের পরিবেশ আলাদা। বাতাস ভারী, আর চারপাশে গন্ধ, পচা মাংসের গন্ধ। হঠাৎ তন্ময় থেমে গেল, দেখেছিস? দূরে লাল আলো জ্বলছে, যেন আগুনের শিখা, কিন্তু কোনো ধোঁয়া নেই। আমরা কাছে গেলাম, দেখলাম মাটির উপর এক বৃত্ত কেটে রাখা, আর তার মধ্যে ছাইয়ের স্তূপ। চারপাশে ছোট ছোট হাড় ছড়িয়ে আছে। আমরা অবাক হয়ে দাঁড়িয়েছিলাম, তখনই পিছন থেকে কেমন একটা কণ্ঠ ভেসে এল, এখানেই আমার মৃত্যু হয়েছিল। ফিরে দেখি, এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, চেহারায় অদ্ভুত বিষণ্ণতা। তিনি বললেন, বহু বছর আগে এখানে গ্রামবাসীরা এক মহিলাকে জাদুবিদ্যার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে প্রতিশোধের শপথ নিয়েছিল, যেই রাতে এখানে আসবে, সে আমার হবে। আমরা বুঝে গেলাম, ওই লালচোখ ছাই সেই মহিলার আত্মা। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, লণ্ঠনের আলো নিভে গেল, আর কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এল সেই ছায়া। সে এবার একদম আমাদের সামনে, দীর্ঘ চুল মাটিতে লুটোচ্ছে, মুখের অর্ধেক পুড়ে গেছে, আর চোখ জ্বলছে লাল আগুনে। সে চিৎকার করল, তোমরা এখানে এসেছ, আমার অভিশাপ পূর্ণ হবে। আমরা দৌড়াতে যাচ্ছিলাম, কিন্তু হাওয়া এত ঠান্ডা হয়ে গেল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাহুল তাড়াতাড়ি তাবিজটা সামনে ধরল। সেই মুহূর্তে এক বিকট চিৎকার শোনা গেল, আর ছাটা ধোয়ার মতো মিলিয়ে গেল। আমরা প্রাণপণে জঙ্গল ছেড়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল অভিশাপ কেটে গেছে, কিন্তু বাড়ি ফিরে দেখি, দরজার সামনে মাটিতে সেই একই কথা লেখা, ফিরে এসো। আমরা বুঝে গেলাম, এটা শেষ নয়। হয়তো সে আমাদের ছেড়ে দেয়নি,